হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা এই ভিডিওয়ে ফিজিক্সের যে টপিক আমরা কন্টিনিউ করছিলাম, অর্থাৎ থার্ড চ্যাপ্টার ক্লাস 9-এর পদার্থের গঠন ও ধর্ম, তার এটা 4 নম্বর ক্লাস। এর আগে আমরা 3টে ক্লাস করেছি। সেই 3টে ক্লাসের মধ্যে আমরা কি শিখেছি? প্রথম ক্লাসে শিখেছি যে প্রবাহীর চাপ কাকে বলে, প্রবাহীর কোনো বিন্দুতে আমরা চাপ কিভাবে নির্ণয় করব। তারপরে পড়েছি ব্যারোমিটারের কার্যনীতি, ব্যারোমিটার দিয়ে কিভাবে আমরা কোনো আবহাওয়ার পরিবর্তন সেটাকে আমরা মাপতে পারি। থার্ড আমরা পড়েছিলাম তার সাথে সাইফন এবং আর্কিমিডিসের যে প্রিন্সিপালগুলো আছে, ভাষণ নিমজ্জনের শর্তগুলো, সেগুলো আমরা দেখেছিলাম। তো ওই যে 3টে ভিডিও রয়েছে আগের, তার পুরো প্লেলিস্টটাই, অর্থাৎ পদার্থের গঠন ও ধর্মের যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা চাইলে সেখান থেকে সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো একবার দেখে নিতে পারো যদি না দেখে থাকো। তো আজকে আমরা এর পরের টপিক শুরু করব, যেটার নাম হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব। এটা আজকের আমাদের টপিক। এরপরে আমরা মেন যে মানে এখানের পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট এই পদার্থের যে ধর্ম চ্যাপ্টারটায়, সেটা হচ্ছে পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি। তো এর পরের দিনের যে আমাদের লেকচার থাকবে সেটা হচ্ছে পৃষ্ঠটানের ওপর। তো ঘনত্ব খুব ছোট একটা টপিক, এমনিতে সেরকমভাবে প্রশ্ন এখান থেকে খুব কম আসে। এটা মেনলি হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম রিলেটেড কয়েকটা প্রশ্ন কখনো কখনো দিলেও দিয়ে দেয়, বা কখনো কখনো টপিকটা স্কিপও করে যায়, কিন্তু জিনিসটা খুব সোজা যদি বুঝতে পারা যায়। তো তাই আমরা আজকে খুব ভালোভাবে চেষ্টা করবো এই ঘনত্ব ব্যাপারটা বোঝার জন্য, ঠিক আছে? তো ঘনত্বে ঢোকার আগে, মানে ঘনত্বে বোঝার আগে আমাদেরকে যে বুঝতে হবে আরও কয়েকটা টার্ম। সেই টার্মগুলো কি কি? প্রথম টার্ম হচ্ছে ভর কি, সেকেন্ড টার্ম হচ্ছে ওজন কি, এবং থার্ড টার্ম হচ্ছে আয়তন কি। এই 3টে জিনিস আমাদেরকে হচ্ছে জানতে লাগবে। এই 3টে জিনিস যদি জেনে যাই, তাহলে আমরা এবার আস্তে আস্তে ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব এগুলো সব শিখে যাব। তো ভর বলতে কি বুঝি? ভর বলতে খুব সোজা কথায় কোনো একটা বস্তুর মধ্যে যতটা সেই পদার্থ থাকে, ঠিক আছে? মানে ধরো এখানে একটা 3D পিকচার এঁকেছি। তো 3D পিকচার এঁকেছি বলে আমি 3টে তল 3টে আলাদা রকম রঙের করেছি। যদিও এখানে 6টা তল, তার মানে এই দিকে যদি এই যেমন এখানটা নীল হয়েছে, তার মানে এর যে সামনের দিকটা থাকবে সেটাও নীল হবে, কিন্তু ওটা যেহেতু আমি 2D পিকচারে দেখাতে পারবো না, তো আমি 3টে তল করেছি। তো এইটা একটা বস্তু, ধরো এই বস্তুটার মধ্যে ধরো এ নামক পদার্থ আছে। তো এই বস্তুটার মধ্যে যতটা এ পদার্থ রয়েছে, সেই মোট পদার্থটাকে বলছে হচ্ছে ওই বস্তুটার ভর, ঠিক আছে? এবার হচ্ছে ওজন কি। এই ভর আর ওজনে খুব গুলিয়ে যায়, কারণ অনেকে ভাবে ভর যেটা, কারণ কোনো বস্তুর মধ্যে যতটা সেই পদার্থ রয়েছে সেটাই তো তার ওজন হবে, কিন্তু না, ভর আর ওজনের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ওকে, তার মানে কি, যে কোনো বস্তু, সেই বস্তুকে তুমি যদি আমাদের মানে পৃথিবীর মধ্যে রাখো বা যেখানেই রাখো, তার মধ্যে যেটা হয়, মানে পৃথিবীর ক্ষেত্রেই আমি রেসপেক্টে বলি, তো তার ভেতরে, পদার্থের ভেতরে পদার্থ তো রয়েছে, তার সাথে কি হয়, সেই পদার্থটাকে সবসময় একটা বল হচ্ছে নিচের দিকে টানে। আমরা জানি আমাদের যে কোনো বস্তু, আমাদের যেহেতু পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল আছে, তাই আমাদের এমন কোনো বস্তু নেই যেটা অবাধে পতনশীল, বা মানে যার কোনো সেরকমভাবে দেখতে গেলে এমনি নর্মালি হচ্ছে ভেসে বেড়ায়। তো যে কোনো পদার্থ যার মধ্যে একটু মানে ওয়েট রয়েছে, তো সেই পদার্থের ওয়েট কেন থাকে? কারণ সেই পদার্থটাকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে, এবং কি বল দ্বারা টানে? সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বল, মানে অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষ বল দ্বারা হচ্ছে টানে। তো ওই জন্য ওজন যখন আমরা ক্যালকুলেট করি, তখন কি হয়ে যায়, আমার ভরের সাথে অভিকর্ষজ ত্বরণটাকে গুণ করতে হয়, তবে আমি আমার বা কোনো বস্তুর ওজন পাবো। সেই কারণে কোনো বস্তুর ওজন মানে এক এক জায়গায় এক এক রকম হয়। এই ধরো আমি পৃথিবীতে থাকলে আমার একরকম ওজন হবে, আমি যদি চাঁদে যাই আমার আরেক রকম ওজন হবে। কেন? কারণ পৃথিবী পৃষ্ঠে যখন আছি তখন পৃথিবীর অভিকর্ষ বল দিয়ে পৃথিবী আমাকে টানছে, কারণ আমার ভরের সাথে কি হয়েছে, অভিকর্ষ যে ত্বরণ গুণ হয়েছে। আর যখন আমি চাঁদে থাকবো, তখন চাঁদের যে অভিকর্ষ বল থাকবে সেটা গুণ হবে ওখানে, এবং চাঁদের অভিকর্ষ বল আমরা জানি যে পৃথিবীর থেকে একটুখানি হালকা,
মানে 6 ভাগের 1 ভাগ। তো ওই জন্য কী হয়, চাঁদে গেলে আমাদের ওজন একটু কম লাগে, কিন্তু ভর কখনো আমাদের পরিবর্তন হয় না। আমার মধ্যে যেটুকু আমার রক্ত মাংসর শরীর রয়েছে, যে কোনো যেটুকু আছে, সেটা আমার চাঁদে গেলেও ততটুকুই থাকবে। তাই কোনো বস্তুর ভর সেটা পরিবর্তনশীল নয়, সেটা সবসময় হচ্ছে মানে একদম ওটা বস্তুর মৌলিক একটা ধর্ম। আর অভিকর্ষজ ত্বরণটা যদি তার সাথে কী হয়, মাঝে মাঝে ওটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, পাহাড়ে ওপরে উঠলে ওর অভিকর্ষজ ত্বরণ চেঞ্জ হয়। তো বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণ চেঞ্জ হওয়ার জন্য আমার ওজনের একটুখানি এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তাহলে ভর আলাদা জিনিস, ওজন আলাদা জিনিস। ক্লিয়ার হলো? এবার হচ্ছে আয়তন কি। আয়তন মানে কি হচ্ছে, আয়তন হচ্ছে এমন কোনো বস্তু, যে কোনো বস্তুই কী হয়, যদি আমি 2D পিকচার আঁকি, ধরো এটা একটা এরকম 2D পিকচার মানে কি, এর একটা দৈর্ঘ্য থাকবে, এর একটা প্রস্থ থাকবে। যদি এটা আমার একটা বড় ক্ষেত্রই হয়ে গেছে, যাকে একটুখানি ক্ষমা মানে করে দেওয়া যায়, কোনো ব্যাপার নয়। যদি এটা একটা বড় ক্ষেত্রের মতোই লাগছে, যেটা দৈর্ঘ্য একটা আর এই দিকটা একটা প্রস্থ, তার মানে দুটো বাহু যেটা মানে আমি ধরার সেরকম, তাহলে এটা হচ্ছে আমার, যখন আমি মানে একটা কোনো দ্বিমাত্রিক ছবি দেখবো সেখানে দুটো আছে। যদি আমি ত্রিমাত্রিক ছবি দেখি, যার জন্য আমার এই ছবিটা এখানে আঁকা, তো সেক্ষেত্রে আমার কি হবে, এই দিকে একটা দৈর্ঘ্য থাকবে, এই দিকটা একটা প্রস্থ থাকবে, আর এই দিকে একটা হচ্ছে উচ্চতা থাকবে। তো আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তার মানে সোজা কথায় একটা বস্তু ঠিক যতটা জায়গা দখল করে থাকে তাকে বলা হয় ওর আয়তন। আমরা যখন দ্বিমাত্রিক জায়গায় কোনো বস্তু বা কোনো জিনিস কতটা জায়গা দখল করে তার জন্য আমি কী বের করি, ক্ষেত্রফল বের করি। এটা আমার তখন কী করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করি। কিন্তু যদি আমার ত্রিমাত্রিক ছবি হয়ে যায়, মানে তার একটা উচ্চতা যদি থাকে, তখন কি করতে হয়, এই দৈর্ঘ্য প্রস্থের সাথে আমাকে উচ্চতাটাকেও গুণ করতে হয়। তাহলে একটা বস্তু যতটা জায়গা দখল করে থাকে সেটা তার আয়তন, একটা বস্তুর মধ্যে কোনো পদার্থ যতটা থাকে সেটা হয়ে যাচ্ছে তার ভর, এবং কোনো বস্তুর ভরের সাথে যখন অভিকর্ষজ ত্বরণ গুণ হয় তখন সেটা হয়ে যায় তার ওজন। ঠিক আছে, এই তিনটে জিনিস আশা করি ক্লিয়ার হলো। এবার আমি আমার মেন যে টপিক সেটা হচ্ছে ঘনত্ব, সেই ঘনত্বতে এবার হচ্ছে আমরা ঢুকবো। তো প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ঘনত্ব কাকে বলে। তো ঘনত্ব একদম সোজাসাপটা মানে খুব সোজা একটা হচ্ছে ডেফিনেশন, সেটা হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওর ঘনত্ব বলে। তবে তার আগে একটা কথা, মানে একটা ওয়ার্ড মেনশন করতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায়। তাহলে আমরা লিখি নির্দিষ্ট উষ্ণতায়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একক আয়তনের ভর। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই উষ্ণতায় পদার্থের ঘনত্ব বলে। এবার কথাটার মানে কি বুঝবো, তার মানে প্রথম একটা জিনিস যেটা জানতে হলো যে এই ঘনত্বের আমার সংজ্ঞা লিখতে গেলে একটা উষ্ণতা মেনশন করতে হয়। ঠিক আছে, তো এটা একটা পরের দিকে প্রশ্ন আসে, সেটা আমরা ডিসকাস করব। তো একক আয়তনের ভর কি, আমি সবসময় বলেছি একক কথাটার মানে হচ্ছে সেটাকে ভাগে চলে যাওয়া। তো একক আয়তনের ভর মানে হচ্ছে ভর বাই আয়তন। ধরো এই বস্তুটার আয়তন হচ্ছে 10 কিউবিক সেন্টিমিটার বা ঘন, মানে যেটাকে আমরা বাংলায় বলি ঘন সেন্টিমিটার বা ঘনমিটার। তো ধরো এই 10 কিউবিক সেন্টিমিটার হচ্ছে গোটাটার মানে যতটার আয়তন রয়েছে। এবার সেই আয়তনের মধ্যে এ নামক বস্তুটা হয়তো ধরো তোমার 20 গ্রাম রয়েছে। ঠিক আছে, থাকতেই পারে। তো তাহলে ওর আয়তন হচ্ছে 10 কিউবিক সেন্টিমিটার আর ওর ভর হচ্ছে 20 গ্রাম। তাহলে ওর ঘনত্ব কি হয়ে যাবে, ওর ঘনত্ব হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী 20/10, অর্থাৎ 2 গ্রাম পার ঘন সেমি, বা এটাকে আমি ঘন সেমি, বা ইংলিশে হলে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এইভাবে আমরা ঘনত্ব বের করি। মানে ঘনত্বের যদি আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বলি, ঘনত্ব বললেই আমি ভর বাই আয়তন করব। ঠিক আছে, আর ঘনত্বের সংজ্ঞা লিখতে গেলে একটা নির্দিষ্ট উষ্ণতার হচ্ছে মেনশন করা দরকার।
কেন এই একটা প্রশ্ন আসে যে ঘনত্বের সাথে নির্দিষ্ট উষ্ণতার মেনশন করাটা কেন দরকার হয়? কারণ কি, যে অনেক সময় উষ্ণতা বাড়ালে কি হয়, বস্তুর আয়তন পরিবর্তিত হয়। আমি যদি কোনো জিনিসকে গরম করি, জেনারেলি কি হয়, সেই জিনিসটা হচ্ছে ছড়িয়ে পড়ে। তো যদি জিনিসটা ছড়িয়ে পড়ে তাহলে কী হবে, তার আয়তনটা বেড়ে যাবে। বোঝাতে পারলাম? তাই জন্য কি হয়, একটা নির্দিষ্ট উষ্ণতার কথা মেনশন করা থাকে। গেল ঘনত্ব কাকে বলে, হলো। এবার যেটা আসবে সেটা হচ্ছে তাহলে ঘনত্বের একক কি। তো ঘনত্বের একক হচ্ছে, তাহলে একক যখনই বের করব, একক দুটোই ইয়েতে হয়, একটা হচ্ছে সিজিএসে হবে, একটা হচ্ছে আমার এসআইতে হবে। তো সিজিএস এককে এটার মানে একক কী হবে, আমি একটু আগেই এখানে করেছি, সেটা হচ্ছে গ্রাম পার ঘন সেমি। এটাকে যদি আমি মানে বাইটা না দিই তাহলে কি লিখতে পারি, এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গ্রাম আর এই দিকে হচ্ছে সেমি মাইনাসে টু দি পাওয়ার 3, তাই তো। ঘন মানে হচ্ছে মানে টু দি পাওয়ার 3, এবার ওটা বাইতে আছে বলে ওটা ওপরে গেলে কি হয়ে যাবে, -3 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার সিজিএস একক। এসআইতে কি হবে, তাহলে গ্রামের এসআই একক কি, সেটা হয়ে যাচ্ছে আমার তোমার কেজি। তাহলে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কেজি, আর এইদিকে বাই হবে। তাহলে ঘন সেমি, সেমির জায়গায় এখানে কি হয়ে যাবে হচ্ছে মিটার। তাহলে এইখানে হয়ে যাবে ঘন মিটার। ঠিক আছে, তাহলে এটাকেও যদি লিখি তাহলে হচ্ছে কেজি মিটার ওপরে টু দি পাওয়ার -3। বোঝাতে পারলাম? তাহলে দুটো যে একক ঘনত্বের, সিজিএসে হচ্ছে গ্রাম পার ঘন সেমি আর এসআইতে হচ্ছে গ্রাম পার ঘন মিটার। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার হচ্ছে আমাদের ঘনত্ব কাকে বলে হলো, ঘনত্বের সাথে ভর আয়তনের কীরকম কী সম্পর্ক সেটা একটা হলো। তাহলে কোনো বস্তুর যদি আমি ভর জানতে চাই তাহলে কি হবে, আয়তনটাকে এইদিকে ঘনত্বের সাথে গুণ করে দেব। ঠিক আছে, তো ওরকমভাবে প্রশ্ন খুব কম দেয়। তো এই একটা সম্পর্ক হলো, আর এর একক জানলাম। এবার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, ঘনত্বের কোনো মাত্রা আছে নাকি? নিশ্চয়ই আছে। তো ঘনত্বের মাত্রা কি, তাহলে কি এই জিনিসটাই লিখবো মানে আমাকে ধরার জন্য। তাহলে কি হচ্ছে, বা আমি যদি এটা নাও লিখি, আমি কি জানি, ভর বাই আয়তন। ভরকে আমি মাত্রার প্রকাশ করলে কিভাবে লিখি, এম। ঠিক আছে, বাই দিলাম এখানে। আয়তনকে আমি যদি মানে মাত্রার প্রকাশ করি তাহলে কিভাবে লিখব, আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্যটাও কি এল, মানে এল মানে কি লেংথ, প্রস্থটাও কি একটা তোমার মানে লেংথ, আর উচ্চতাটাও কি একটা লেংথ। তাহলে এম বাই হচ্ছে এল টু দি পাওয়ার 3 এটা। আর এটাকে যদি আমি ওপরে তুলি একটা লাইনে, তাহলে কি হবে, এম এল -3। ওকে, বোঝাতে পারলাম? তাহলে মাত্রাও হচ্ছে এর হয়ে গেল। আর মাত্রা যখন লিখব, একটু এখানে একটা ছোট করে থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে আমি 3টে জিনিস পড়লাম, সংজ্ঞা, একক, মাত্রা। এরপরে একটা জিনিস শুধু মনে রাখতে লাগে, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র জলের ক্ষেত্রে আমার জলের ঘনত্ব হচ্ছে মুখস্থ রাখতে হবে। বাকি জিনিসগুলো হচ্ছে একটু আধটু ভুললেও চলবে। বাকি 2-1 জনেরই লাগে, সেটা হচ্ছে রূপোর ঘনত্ব লাগে, কখনো কখনো লোহার লাগে, কিন্তু জেনারেলি আমাদেরকে জলেরটা মনে রাখতে হয়। জল এমন একটা অদ্ভুত জিনিস, জলের ক্ষেত্রে হয়টা কি, জলের ক্ষেত্রে যেটা হয়, জল নর্মালি যেটা আমরা জানি যে জল হচ্ছে 0 ডিগ্রি যে সেন্টিগ্রেড উষ্ণতায়, ওখানে মানে সেটাতে হচ্ছে ওটা জমে বরফও হয়, 0 ডিগ্রি উষ্ণতাতে ওটা হচ্ছে তরলে পরিণত হয়, আর যখন ওটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তুলব তখন ওটা বাষ্পে পরিণত হয়। তো এই রকম ব্যাপার আমরা জেনে আসি। তো জেনারেলি হয়টা কি, যে কোনো জিনিসকে আমি বললাম কি যদি উষ্ণতা দিই, তো জলকে যদি আমি বাষ্পাকারে পরিণত করতে চাই তাহলে কী হয়ে যাবে, জলের আয়তনটা বেড়ে যাবে হঠাৎ করে। কিন্তু দেখা যায় জলের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম হয় না, জলের একটুখানি অদ্ভুত ধরনের হচ্ছে প্রসারণ ঘটে। কীরকম সেটা, জলকে তুমি ধরো 1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করছো, করে তুমি 100 ডিগ্রিতে তুলবে। ঠিক আছে, তো প্রথম দিকে যেটা হওয়া উচিত যে কোনো পদার্থের ক্ষেত্রে, মানে শুরু থেকেই 1 থেকে তুমি যখন তাপমাত্রা বাড়াচ্ছ, ওটার কি হয়, আয়তন সবসময় হচ্ছে বাড়ার কথা। তাহলে আয়তন বাড়ে,
কিন্তু জলের ক্ষেত্রে ব্যাপারটা প্রথম দিকে কি হয়, জলের ক্ষেত্রে 3টে তাপমাত্রা মানে লাগে, 1 ডিগ্রি, এইদিকে 100 ডিগ্রি, মাঝে একটা ডিগ্রি থাকে, সেটা হচ্ছে 4 ডিগ্রি। জলের তাপমাত্রা কি হয়, প্রথমে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি জলের আয়তন হচ্ছে কমতে থাকে, কমে তারপর জলের আয়তন হচ্ছে এবার বাড়তে শুরু করে, ঠিক আছে। এবং এই 4 ডিগ্রিটা কেন মেনশন করতে হয়, বা 4 ডিগ্রির মানে এখানে গুরুত্বটা কি, 4 ডিগ্রির গুরুত্ব হচ্ছে এই 4 ডিগ্রি উষ্ণতাতে জলের যদি আমি ঘনত্ব দেখি, তো জলের 4 ডিগ্রি উষ্ণতাতে ঘনত্ব হচ্ছে, আমি যদি সিজিএসে দেখি, সেটা হচ্ছে 1 গ্রাম সেমি টু দি পাওয়ার হচ্ছে মানে পাওয়ার -3, মানে খুব সোজা কথায় হচ্ছে সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি জলের যে ঘনত্ব সেটা হচ্ছে 1 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। ঠিক সেইভাবে 4 ডিগ্রি উষ্ণতায় যদি আমি এটাকে এসআইতে মান দেখি, তাহলে এর মান কত হয়ে যাবে, এর মান হয়ে যাবে 1000 কেজি পার ঘন মিটার, ঠিক আছে। আমি একটুখানি ফ্রেশ ইয়েতে আরেকবার করে দেখাচ্ছি। তো কি বললাম, যে জলের ক্ষেত্রে, শুধুমাত্র জলের ক্ষেত্রে কি হয়, 4 ডিগ্রি উষ্ণতায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হচ্ছে, জলের যে ঘনত্ব, সেই জলের ঘনত্ব কত, তার আবার সিজিএসে মান হচ্ছে 1 গ্রাম পার ঘন সেমি। আর যদি আমি সেটা এসআইতে করি, তার মান কি হয়ে যাবে, 1000 কেজি পার ঘন মিটার, ঠিক আছে, কিউবিক মিটার, ওকে। তাহলে শুধু এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে। কেন, কারণ এটা খুব মানে একটা সুন্দর ফিগার, সেটা সবসময় একটা তোমার রাউন্ড ফিগার, আর 1000 এটাও মনে রাখা যায়, তাই জন্য 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব সবসময় মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন আসতে পারে, কেন 4 ডিগ্রিতেই কেন মাথায় রাখতে হবে, 1 ডিগ্রি বা 100 ডিগ্রিতে কী হয়, 1 ডিগ্রি বা 100 ডিগ্রিতেও একটা ঘনত্ব থাকে, কিন্তু সেই ঘনত্বের মানটা একটু বিকট হয়। কারণ যদি তুমি 1 ডিগ্রিতে দেখো, তার মানটা হয়তো আইদার পয়েন্টে আসবে, আবার যদি তুমি 100 যাও, সেটা কত যে বাড়বে তার ঠিক নেই। তো যেটা নর্মালি মনে রাখা যায় সেইটাই আমাদের মনে রাখতে হবে। তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব আমাকে এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতিতে মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। এবার হচ্ছে আমাদের খুব সুন্দর একটা টার্ম, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বতে আমরা ঢুকবো। তবে আপেক্ষিক গুরুত্বতে ঢোকার আগে কোনোবার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ঘনত্বের ওপর কি চাপের প্রভাব আছে, ঘনত্বের ওপর চাপের প্রভাব। তো এটা বোঝার আগে যেটা হচ্ছে বুঝতে লাগবে কি ব্যাপার, যে কোনো বস্তুর আমি কি বললাম, ভর সবসময় একই থাকে, এটা হচ্ছে বস্তুর মৌলিক ধর্ম। মানে ধরো আমি একটা বস্তু আছে, সেই বস্তুটা এই রকম প্রথমে সাইজ, সেই বস্তুটাকে আমি মেরে পিটিয়ে জিনিসটাকে আমি এইটুকু সাইজে নিয়ে এলাম, আবার বস্তুটাকে আমি হচ্ছে টেনে বড় করে একদম জিনিসটাকে হচ্ছে আমি এরকম একটা বড় সাইজে আরও নিয়ে গেলাম। তো আমি যে সাইজেই নিয়ে যাই না কেন, সবসময় কি হবে, বস্তুটার মধ্যে যতটা পদার্থ আছে সেই পদার্থটা কনস্ট্যান্টই থাকবে, সেই পদার্থটা ধ্রুবকই থাকবে। তাহলে কোনো বস্তুর যতই আমি সাইজ চেঞ্জ করি, তার কি হবে, তার ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু তুমি দেখো, এই বস্তুটার আয়তন একরকম, এই বস্তুটা যখন ছোট হয়েছে তার আয়তন একরকম, এই বস্তুটা যখন বড় হয়েছে তার আয়তন একরকম। তাহলে কি হয়, কোনো বস্তুর যখন সাইজ চেঞ্জ হয়, তার কিন্তু আয়তনের পরিবর্তন হয়, ঠিক আছে। ঠিক সেমভাবে তুমি ধরো কোনো বস্তুকে যদি তুমি চাপ দাও, ঠিক আছে, তাহলে নর্মালি কোনো বস্তুকে তুমি যখন চাপ দাও, তখন তো আর কী হয়ে যায়, তার আয়তন হচ্ছে ছোট হতে থাকে। তুমি সেই হিসেবে দেখতে গেলে তুমি একটা ধরো কোনো মানে রাবারের বল ধরো বা স্পঞ্জ ধরো, স্পঞ্জকে তুমি যদি চাপ দিতে থাকো, তাহলে দেখবে স্পঞ্জটা ছোট হয়ে যায়। আবার তুমি যদি কোনো জিনিসকে রাবারকে তুমি টানতে থাকো, তাহলে সেই জিনিসটা বড় হয়ে যায়। তার মানে তুমি যদি চাপ রিলিজ করো, তাহলে জিনিসটা বাড়ে, আবার যদি তুমি চাপ দিতে থাকো, তাহলে সেই জিনিসটা হচ্ছে তোমার কমতে থাকে। তো এটা কার ক্ষেত্রে হয়, ঘনত্বের ওপর চাপের জেনারেলি প্রভাব কঠিন আর তরলের ক্ষেত্রে হচ্ছে অপরিবর্তনশীল থেকেও এটা খুব সুন্দর কথা এটা হবে যে
অসংনম্য, মানে জিনিসটাকে খুব সহজে কম্প্রেস করা যায় না, চাপা যায় না। কারণ একটা কঠিন পদার্থকে চেপে তুমি তাকে ছোট করাটা একটু চাপ। আর তরল পদার্থতেও যেটা হয়, তরল পদার্থের নির্দিষ্ট তো সেরকমভাবে মানে আকার নেই, তুমি যে পাত্রে রাখছো সেই পাত্রের শেপ নিয়ে নিচ্ছে, কিন্তু জিনিসটাকে তুমি ওইভাবে চাপ দিয়ে তুমি তরলটাকে মানে কী হয়ে যাবে, তুমি যদি তরলকে চাপ দাও, তুমি একটা বালতির জলের মধ্যে যদি চাপ দাও, তাতে কি বালতির জলটা ছোট হয়ে যায়? হয় না। কী হয়, তোমার হাতের ফাঁক দিয়ে হচ্ছে জলটা বেরিয়ে যায়। তো এই জন্য যেটা হচ্ছে, কঠিন আর তরলের ক্ষেত্রে ঘনত্বের ওপর চাপের সেরকম কোনো প্রভাব দেখা যায় না। তো বিশেষভাবে যেটা বলতে হবে যে চাপ প্রয়োগ করলে কঠিন আর তরলের পদার্থের ঘনত্বের বিশেষ পরিবর্তন হয় না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হয়। গ্যাসের যদি তুমি তার মধ্যে চাপ দাও, আমরা ক্লাস 10-এ যখন উঠবো, ক্লাস 10-এ উঠে আমরা পড়বো, ওখানে আমাদের গ্যাসের ধর্ম পড়তে হবে। ওখানে আছে যে ঘনত্বের বা আয়তনের সাথে চাপের সম্পর্ক আছে। যদি আমি কোনো বস্তুকে চাপ দিই, তার ঘনত্ব কমতে থাকে। ঠিক আছে, আমাকে মেনলি এখানে তরলের ক্ষেত্রেই বলতে হবে। তো আমাকে বলতে হবে যেটা, যে কঠিন আর তরলের ক্ষেত্রে চাপের হচ্ছে বিশেষ কোনো চাপের ফলে তার ঘনত্বের বিশেষ কোনো পরিবর্তন হয় না। ওকে, এবার তাহলে যেখানে আমি আসবো সেটা হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তো আপেক্ষিক গুরুত্ব মানে কি? আপেক্ষিক গুরুত্ব খুব সোজা কথায় এটার মানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বকে গাণিতিক রূপে যদি আমি লিখি, এটাকে লেখে হচ্ছে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। ঠিক আছে, এটার মানেটা কি? আপেক্ষিক গুরুত্ব যখন আমরা বের করি, আমরা সবসময় তুলনা করি। কার সাথে তুলনা করি? জলের ঘনত্বের সাথে অন্য কোনো একটা বস্তুর ঘনত্বের আমি তুলনা করি। কারণ কেন এটা জলের ঘনত্বের সাথে তুলনা করি? কারণ আমরা জানি যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে একটা ফিক্সড, তাই না? আমি একটু আগে বললাম যে সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি উষ্ণতায় এক ধরনের ঘনত্ব রয়েছে, আবার 4 ডিগ্রি উষ্ণতায় এসআই পদ্ধতিতেও জলের একটা ঘনত্ব ফিক্সড আছে। সেই কারণে আপেক্ষিক গুরুত্ব যখন আমরা কনসিডার করি বা ক্যালকুলেট করি, আমরা সবসময় জলের 4 ডিগ্রি উষ্ণতায় যে ঘনত্ব, সেটার সাথে তার রেসপেক্টে আমি অন্য পদার্থের ঘনত্ব দেখি। ধরো একটা পদার্থ, সেই পদার্থটার ঘনত্ব, ধরো একটা লোহার ঘনত্ব ধরো হচ্ছে 78,000। ঠিক আছে, এটা হচ্ছে ধরো একটা 1 গ্রাম লোহার হচ্ছে বা 1 কেজি লোহার, এটা হচ্ছে ধরো ঘনত্ব। এবার 1 কেজি জলের তাহলে ঘনত্ব কি? কেজি যখনই বলছি তার মানে কি ওটা এসআই একক হবে। তাহলে 1 কেজি জলের ঘনত্ব আমরা কত জানি? সেটা হচ্ছে, সরি এটা আর একটা 0 আমি কমিয়ে দিলাম। ঠিক আছে, তো এসআই পদ্ধতিতে আমরা জানি যে জলের যে ঘনত্ব সেটা হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যে লোহার আপেক্ষিক গুরুত্ব সেটা বের করতে পারবো। লোহার আপেক্ষিক গুরুত্ব তাহলে কি হবে? তাহলে লোহার আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে, এটা থেকে আমি এটা ভাগ করে দিলাম, তো ভাগ করলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে 7.8। আর সবসময় কি হয়, আপেক্ষিক গুরুত্বতে এর কোনো কি থাকে না, এর কোনো একক থাকে না। কেন এর কোনো একক থাকে না? কারণ ঘনত্বের একক এখানে বসবে, ঘনত্বের একক এখানে বসবে, দুটো ঘনত্বের একক কেটে যাবে। দুটো ঘনত্বের একক কেটে যায় বলে কি হচ্ছে, এটা দুটো ঘনত্বের অনুপাত, তাই জন্য দুটো ঘনত্বের একক কেটে যাওয়ার ফলে আপেক্ষিক গুরুত্বের কোনো রকম কোনো একক হয় না। ওকে, বোঝাতে পারলাম? তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে কি, এটাকে যদি আমি মানে বোঝাতে চাই, তাহলে কি লিখতে হবে? যে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে গেলে যে একটি পদার্থ সেটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের তুলনায় হচ্ছে, সেটা ঘনত্বের যে অনুপাত তাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে,
আর একটা প্রশ্ন আসে মাঝে মাঝে, আপেক্ষিক গুরুত্বের কেন কোনো একক থাকে না? তাহলে আপেক্ষিক গুরুত্বে একক না থাকার কারণ এটা হচ্ছে দুটো মানে যে ঘনত্ব তার অনুপাত করা হয়, তাই জন্য এটার হচ্ছে কোনো রকম কোনো একক থাকে না। এবার কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন দেয়, ধরো এরকম একটা পরীক্ষায় প্রশ্ন দিল যে সোনার আপেক্ষিক গুরুত্ব 19.3 বলতে কি বোঝো? তো এটার উত্তর কি হবে? তাহলে সোনার আপেক্ষিক গুরুত্ব 19.3 বলতে বোঝায় যে আমি যদি সম আয়তন সোনা নিই, একটা বিশুদ্ধ জলের সমান, আমি যদি সম আয়তনের সোনা নিই বিশুদ্ধ জলের সমান, তাহলে ওই সোনাটা জল অপেক্ষা 19.3 গুণ ভারী। ঠিক আছে, যেমন এখানটায় দেখো, যেরকম আমি লোহার আপেক্ষিক গুরুত্বতে কী করলাম, ওপরে কি পদার্থের ঘনত্ব, তাহলে ওপরে পদার্থের ঘনত্ব লিখলাম, তো এখানে আমি ওপরে যেটা সোনার ঘনত্ব সেটা একটা হবে, বাই দিয়ে কি হবে, বাই দিয়ে হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতায় জলের যে ঘনত্ব। এবার দুটোকে ভাগ করে যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে আমার ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তাহলে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব সামথিং একটা কিছু দিল, সেটা বলতে গেলে কি বোঝাবে, যে সম আয়তন জল অপেক্ষা সেই পদার্থটা হচ্ছে অতগুণ ভারী বা হালকা। জেনারেলি এটা মাইনাসে হয় না, সবসময় বড়ই হয়, তো এতগুণ ভারী। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার তো মোটামুটি আমাদের চ্যাপ্টারটার যেটা থিওরি পোর্শন, সেই থিওরি পোর্শনটা হয়ে গেছে। এবার আমাদের অঙ্কে ঢুকবো। তবে অঙ্কে ঢোকার আগে একটা বেসিক জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে অঙ্ক সবসময় যখন দেয় আমাকে অঙ্কতে খেয়াল কি করতে হয়, যে আমাকে সিজিএস এককে চাইছে কি এসআই এককে চাইছে। এবার দেখো, সিজিএস এককে যদি আমি আপেক্ষিক গুরুত্ব বার করি, তাহলে কি হয়, যে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব যখন বার করছি, তাহলে পদার্থের যে ঘনত্ব, তো পদার্থের ঘনত্ব তো একটা এলো, তো পদার্থের ঘনত্ব, আর এটা কি হয়ে যাবে বাই দিয়ে সিজিএস পদ্ধতিতেই হচ্ছে আমার জলের ঘনত্ব 4 ডিগ্রি বিশুদ্ধ জলের। তো সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি বিশুদ্ধ জলের ঘনত্ব কত, সেটা হচ্ছে 1, তাই তো। এবং কোনো বস্তুকে যদি আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কি হবে, সেই বস্তুটাই থাকে। তুমি যদি 4কে 4 ভাগ 1 করো, তাহলে কি থাকবে, 4ই পড়ে থাকবে। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমার আপেক্ষিক গুরুত্ব চায় কোনো বস্তুর, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব যদি চায়, তাহলে কি হবে, সব সময় সেটা যে বস্তুটার যা ঘনত্ব সেটাই সবসময় উত্তর হবে। কারণ কি, সিজিএস পদ্ধতিতে জলের যে একক সেটা হচ্ছে 1, জলের এককটা 1 হওয়ার জন্য এটার কোনো মানটা এখানে কিছু মানে ম্যাটার করে না, ফলে আপেক্ষিক গুরুত্ব যা, পদার্থের ঘনত্বও চাই। প্রবলেমটা হয় যখন ওটা আমার এসআই এককে থাকে। এসআই এককে যখনই হবে, তাহলে কি হবে, আপেক্ষিক গুরুত্ব এইদিকে সমান সমান এইদিকে হচ্ছে পদার্থের ঘনত্ব, আর এইখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে এসআইতে হচ্ছে আমার জলের ঘনত্ব। তো এসআইতে জলের ঘনত্ব কত, 1000, তাই তো, 1000 আমি এখানে এই যে এখানে করেছিলাম 1000 কেজি পার মিটার কিউব। তো এসআইতে যদি জলের ঘনত্ব 1000 হয়, তাহলে এক্ষেত্রে পদার্থের ঘনত্ব যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে, পদার্থের ঘনত্ব বের করতে গেলে এই 1000টা গিয়ে এর সাথে গুণ হবে। তো যখনই আমি এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব বের করব, আমাকে সবসময় কি করতে হবে, আপেক্ষিক গুরুত্বের সাথে 1000 গুণ করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে সোনার আপেক্ষিক গুরুত্ব এসআই পদ্ধতিতে যদি 19.3 বলে, তাহলে সোনার ঘনত্ব কি আমি বের করতে পারবো? নিশ্চয়ই পারবো। এখানটায় আমি আসি, দেখো আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি বললাম, পদার্থের ঘনত্ব আর তার সাথে হচ্ছে জলের ঘনত্ব। তো জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে তার মানে কত হচ্ছে, 1000, আর আমাকে আপেক্ষিক গুরুত্বটা বলে দিয়েছে কত, 19.3। তাহলে পদার্থের ঘনত্ব কত হয়ে যাবে, 19.3 ইন্টু 1000 সমান সমান হয়ে যাবে 19,300। এইটা হয়ে যাবে পদার্থের ঘনত্ব। বোঝাতে পারলাম? মানে ঘনত্বের একক দিতে হবে তোমাকে, তো কেজি পার মিটার কিউব। তো এটা হয়ে যাবে আমার পদার্থের ঘনত্ব। শুধু এটাই মনে রাখতে হবে, এসআই পদ্ধতি চাইলে আমি আপেক্ষিক গুরুত্বের সাথে 1000 গুণ করব, যদি সিজিএস পদ্ধতি বলে আমার কিচ্ছু লাগবে না, যেটা দেওয়া আছে সেটাই হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার
চলে আসি হচ্ছে আমি আরও কয়েকটা জিনিসে। তো এরপরে একটা প্রশ্ন কখনো কখনো আসে, সেটা হচ্ছে যে আমাকে জানতে চায় যে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য কী। কখনো কখনো আবার জানতে চায় ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটা সাদৃশ্যও লেখো। তো বৈসাদৃশ্য অনেক আছে, বৈসাদৃশ্য অনেক বলতে 3-4টে হয়। তো প্রথম বৈসাদৃশ্য যেটা হচ্ছে যে ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। কিন্তু আপেক্ষিক গুরুত্ব মানে কি, যে কোনো বস্তু 4 ডিগ্রি উষ্ণতায় জলের থেকে যতটা তোমার হচ্ছে ভারী সেটা দেখে, বা তার ঘনত্বের যে অনুপাত সেটা দেখে। আর কি ঘনত্বের একক আছে, আপেক্ষিক গুরুত্বর কোনো একক নেই। তো এগুলো হয়ে যাচ্ছে কি তোমার পার্থক্য। কিন্তু কখনো কখনো পরীক্ষায় একটা আসে, সেটা হচ্ছে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। তো প্রশ্নটা হচ্ছে যে সাদৃশ্য যদি বলে তখন আমি কি লিখব। তো ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে সাদৃশ্য কি, মেন যেটা হচ্ছে সাদৃশ্য থাকে সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্ব দুজনেরই মান হচ্ছে সমান। দুজনের হবে না, দুটির। একটু লেখার মাফ করে দেওয়া যেতে পারে। তো দুটির মান সমান, ঠিক আছে। কেন আমি বললাম যে সিজিএস পদ্ধতিতে সবসময় কি বাই 1 থাকে, 1 থাকা মানে সেই মানটাই হবে, সেই রাশিটাই হবে। তো সেই জন্য এটা কি হয়ে যায়, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মান সমান। তো এটাই হয়ে যাচ্ছে আমার সাদৃশ্য। বৈসাদৃশ্য তো প্রচুর আছে। তো আপেক্ষিক গুরুত্ব কি হয়, আপেক্ষিক গুরুত্ব এককহীনও হয়, আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীনও হয়, ঠিক আছে। এটাও হচ্ছে মাথায় রেখে দেবে যে আপেক্ষিক গুরুত্বের মাত্রাও হচ্ছে নেই। ওকে গেল। এবার হচ্ছে আমরা 2-3টে অঙ্ক দেখে নেব। আচ্ছা 2-3টে অঙ্ক তো দেখব, এর সাথে কিন্তু এই ছোটোখাটো যে প্রশ্নগুলো আছে যেগুলো আমি পড়তে পড়তে বলে দিলাম, সেগুলো কিন্তু একটুখানি নোট ডাউন করে নিও, বা বইতে থাকলে একটু বই থেকে দেখে নিও। তো চলে আসি আমাদের প্রথম অঙ্কে। তো আমি অঙ্কতে যেটা বলা আছে সেটাকে আমি একটুখানি হচ্ছে এখানে শর্ট করে লিখে দিচ্ছি। তোমাকে দিয়েছে যে রূপোর, মানে রূপা বলতে রূপা যেটাকে আমরা বলি এজি। তো বলছে রূপার বা সিলভারের আপেক্ষিক ঘনত্ব লিখেই দিই। তো রূপার আপেক্ষিক, আচ্ছা দুটো টার্ম পাবে, একটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। দুটোর মধ্যে মেন পার্থক্য কি, পার্থক্য কিছুই নেই। পার্থক্য বেসিক্যালি বলতে গেলে যখন আপেক্ষিক গুরুত্ব করি আমি কি করি, 4 ডিগ্রি উষ্ণতায় জলের সাথে সবসময় কম্পেয়ার করি। আর আপেক্ষিক ঘনত্ব যখন করি তখনও আমরা হচ্ছে ওই সেম জিনিসই করি। তো আপেক্ষিক কথাটার মানেই হচ্ছে যখন আমি দুটোর সাথে তুলনা করছি, তাই জন্য আপেক্ষিক ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব দুটো কিন্তু বেসিক্যালি সেম জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে কি হচ্ছে, আমাকে রূপার আপেক্ষিক ঘনত্ব হচ্ছে দেওয়া আছে। তো রূপার আপেক্ষিক ঘনত্ব বলছে 10.8 দেওয়া আছে। এবার কি আপেক্ষিক যেহেতু, তাহলে দুটোর কোনো মান নেই, মানে এটার কোনো মান নেই। তো 10.8। এবার আমাকে এখান থেকে জানতে চেয়েছে যে রূপার এসআই পদ্ধতিতে রূপার যে ঘনত্ব সেই ঘনত্বটা কত, এটা হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে। তাহলে কি আমার ফর্মুলাতে চলে যাব। তাহলে আমার ফর্মুলা কি বলছে যে আপেক্ষিক ঘনত্ব যখন দেওয়া আছে, বা আপেক্ষিক ঘনত্ব আপেক্ষিক গুরুত্বে কোনো পার্থক্য নেই, আপেক্ষিক ঘনত্ব ইন্টু 1000, কারণ এসআই চেয়েছে 1000 সমান সমান কি পদার্থের ঘনত্ব। আমাকে জানতে কি চেয়েছে, পদার্থেরই ঘনত্বটা। তো পদার্থের ঘনত্বতে আমি কি করব, এখানে 10.8 তার সাথে হচ্ছে 1000 গুণ করে দেব। তাহলে 1000 গুণ করলে কত দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে 10,800 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে অঙ্কটা বোঝাতে পারলাম। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা একটু দেখে নিই। তোমাকে বলে দিচ্ছে কোনো ক্ষেত্রে যে কোনো বস্তুর ভর হচ্ছে 15520, ঠিক আছে। আর তার আয়তন যেটা সেটা তোমাকে বলে দিয়েছে, বলেছে আয়তন হচ্ছে 4,
আচ্ছা, ভরেরও একটা মান হয়, তো এটা হচ্ছে কেজিতে দিয়েছে, ঠিক আছে। ভর হচ্ছে 15,520 কেজি। আর বস্তুটার আয়তন কত? বস্তুটার আয়তন হচ্ছে 4 মিটার কিউব। তোমাকে মানে জানতে চেয়েছে বস্তুটার ঘনত্ব কত। তাহলে প্রথমে আমি কি দেখব, হচ্ছে এককটা। তাহলে একক দেখো কেজি আছে, মিটার আছে, তার মানে এককটা কিসে চাই? হচ্ছে আমার এসআইতে চাই। তাহলে এসআইতে আমাকে ঘনত্ব বের করতে হবে। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তো আমি এটা যেমনি জেনে গেলাম, চোখ বুজে করে দেবো। ভরের মান কত? হচ্ছে 15,520 বাই হচ্ছে 4। তো এটা যদি আমি ভাগ করি, ভাগ করলে কি দাঁড়াবে? হচ্ছে 3 8 3 2 8 0 কেজি পার মিটার কিউব। তো এটা হয়ে যাবে বস্তুটার ঘনত্ব, ঠিক আছে। তো আইদার তোমাকে যেটা হয় যে ভর আয়তন দিয়ে দিয়ে ঘনত্ব চায়, ওই ভর বাই আয়তনের ফর্মুলা দিয়ে, বা কখনো কখনো তোমাকে ভর দিয়ে দিল, ঘনত্ব দিয়ে দিল, আয়তন বার করতে বলে। তো একটা ওই ফর্মুলা ফেলে হয়, আর একটা হচ্ছে এখানে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের যে ফর্মুলা সেটাই হয়। মানে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব ইন্টু 100, 1000 সমান সমান হচ্ছে পদার্থের ঘনত্ব। একটা হচ্ছে এই ফর্মুলা বেস করে হয়। ওকে, বোঝাতে পারলাম? তো এইরকমই হচ্ছে তোমাদের প্রশ্ন থাকে। প্রশ্নগুলো একটুখানি বই থেকে দেখে নিও। যদি বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্ট বক্সে জানিও। ওকে, থ্যাংক ইউ। এর পরের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পৃষ্ঠটান।